হ্যালো এভরিওয়ান, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের লেকচার 2 এ সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের মেইন টপিক হলো সক্রিয় নিউক্লিয়ার চার্জ। কিন্তু এটা পড়ার আগে আমাদের লাস্ট লেকচারে কিছু জিনিস বাদ রয়ে গেছিল, ওই জিনিসগুলো একটু রিভিউ করে দিব। বেশিক্ষণ লাগবে না, সবাই একটু দেখে নাও। হ্যাঁ, তো দেখো, শুরুতে বলতে চাচ্ছি আমরা 1 থেকে 18 অব্দি গ্রুপিং অব্দি সবাই পরিচিত। আরো একটা গ্রুপিং আছে যেটা আগেকার বইগুলোতে ইউজ করতো, সেটা হলো আমাদের যে মেইন গ্রুপ এলিমেন্টস গুলা যে আছে, গতকাল বলছিলাম গ্রুপ 1 2 আর হলো গ্রুপ 13 থেকে 18, এদেরকে 1A 1B এভাবে লিখতো। আর যে ট্রানজিশন এলিমেন্টস গুলো আছে ওগুলোকে বি গ্রুপের আন্ডারে ফেলতো। তো আমরা আজকে ওই গ্রুপিংটা দেখবো। ওই গ্রুপিং থেকেও এমসিকিউ কোয়েশ্চেন আসে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায়, তো সেজন্য ওইটা একটু দেখে রাখাটা জরুরি। ঠিক আছে, তো দেখো মেইন গ্রুপ এলিমেন্টস গুলাকে ওরা ফেলতো হলো এ ক্যাটাগরিতে। এতে কাদের ফেলতো? মেইন গ্রুপ। মেইন গ্রুপ কারা কারা জানি? 1 2 13 থেকে 18। আর বিতে ফেলতো কারা? ট্রানজিশন গুলাকে। ট্রানজিশন এরা কারা? এরা হলো আমার 3 থেকে 12। আসো দেখি তাহলে কোনটা কারা ছিল। এই যে গ্রুপ নাম্বার যে 1, একে বলা হতো 1A। আচ্ছা, এই 1 এটা হলো রোমান 1। 1 কেন বলা হতো? কারণ গ্রুপ 1 এর ম্যাক্সিমাম, না ম্যাক্সিমাম বলতেছি, গ্রুপ 1 এর স্থায়ী জারণ মান কত? +1। সেজন্য এখানে এটাকে দেওয়া হয়েছিল 1A। এইভাবেও একটা রিজন আছে। তারপর এটাকে দেওয়া হয়েছিল 2A, 13 কে দেওয়া হয়েছিল 3A, 14 কে 4A, 15 কে 5A, 16 কে 6A, 17 কে 7A, 18 কে 8এও বলতো, আবার 0ও বলতো। 18 কে 8এও বলতো, আবার 0ও বলতো। 0 অর এইটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমার গ্রুপ 3 যে আছে ওইটাকে বলা হইতো হলো, গ্রুপ 3 যে আছে ওইটাকে বলা হইতো 3B। কি বলা হইতো? 3B। গ্রুপ 4 কে 4B, 5 কে 5B, 6 কে 6B, 7 কে 7B, 8 9 10 যে আছে এই তিনটাকে একত্রে বলা হইতো, 8 9 10 কে একত্রে বলা হইতো হলো 8B। তাহলে 1B আর 2B কই গেল, তাই না? 1B বলা হইতো 11 কে, 1B বলা হইতো 11 কে, আর 2Bটা বলা হইতো হলো 12 কে। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, 8 9 10 কে একই গ্রুপের আন্ডারে ফেলতেছো ওরা। কেন? কারণ আছে এখানে। আমরা তো জানি একই গ্রুপের মৌলসমূহের ধর্মসমূহ সিমিলার টাইপের হয়। তো দেখো এখানে 8 9 10 এর ভিতর ছিল আয়রন, কোবাল্ট, নিকেল। এদের তিনজনের রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্মটা কাছাকাছি প্রকৃতির। এই কারণে এদেরকে একই গ্রুপের আন্ডারে ফেলছিল। হ্যাঁ, তো জাস্ট এই গ্রুপিংটা মনে রাখলেই হবে। 1 হলো 1 এ, মানে মেইন গ্রুপ এলিমেন্টস গুলো হলো এ, আর ইনার ট্রানজিশন এলিমেন্টস গুলো হলো বি। তো এদের মধ্যে 1B আর 2B হলো 11 12, বাকিগুলো 2 থেকে 3 থেকে আমার 10 অব্দি সিরিয়ালে গেছে। ঠিক আছে, এই গ্রুপিংটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো বিভিন্ন পর্যায়ের স্পেশাল কিছু নাম আছে। যেমন পর্যায় 1 যে আছে, পর্যায় 1 এটাকে বলা হয় হলো অতি ক্ষুদ্র পর্যায়, কারণ এখানে এলিমেন্ট মাত্র 2টা। অতি ক্ষুদ্র পর্যায়। তাহলে পর্যায় 1 কে কি বলা হচ্ছে? পর্যায় 1 কে বলা হচ্ছে হলো অতি ক্ষুদ্র পর্যায়। পর্যায় 2 যে আছে, পর্যায় 2 যে আছে ওটাকে বলা হচ্ছে, আচ্ছা আমি একটু চেক দিই আমার রেকর্ডিং মনে আছে কিনা। হ্যাঁ আছে। পর্যায় 2 কে বলা হচ্ছে হলো, সরি পর্যায় 2 না, শুধু পর্যায় 2 3 বোধ এই দুইটাকে বলা হবে হলো ক্ষুদ্র পর্যায়। ক্ষুদ্র পর্যায়। পর্যায় 4 আর 5 এই দুইটাকে বলা হচ্ছে হলো বৃহৎ পর্যায়, কারণ প্রত্যেকটাতে কতগুলো মৌল আছে? প্রত্যেকটাতে মৌল আছে হলো
কতটি করে? 18টি করে। তারপরে আছে কত? পর্যায় 6, 7, পর্যায় 6, 7 এদেরকে বলা হচ্ছে অতি বৃহৎ পর্যায়, কারণ এদের প্রত্যেকটাতে মৌল আছে 32টা করে। ঠিক আছে, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, বৃহৎ, অতি বৃহৎ। এখন একটা কথা আছে, কালকে নিশ্চয়ই আসে না, আমি একটা জিনিস ম্যাজিক নাম্বার একটা ভুল করছিলাম, সেটা হলো কালকে লেকচারের মধ্যে ক্লিয়ার করা উচিত ছিল। ম্যাজিক নাম্বারটা কি ছিল জানি আমি বলছিলাম, ম্যাজিক নাম্বার এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করা উচিত আমার। ম্যাজিক নাম্বারটা হলো 2, 8, 18, 18, 32, 32, 2, 8, 18, 18, 32, 32। আবারও ভুল করলাম, সরি, 2, 8, 8 মানে দুইটা 8 আসবে, 2, 8, 8, 18, 18, 32, 32। এইটা কাদের জন্য মানে ম্যাজিক নাম্বারটাতে কি বুঝাবে? যেমন আমরা যদি হাইড্রোজেনের পর্যায়টাতে শুরু করি, দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমরা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা জানলে পরে বাকি সবগুলো একটা বের করতে পারবো। দেখো প্রথমটার সাথে মানে প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে জাম্প করার জন্য আমাকে 2 যোগ করতে হবে। তাহলে হাইড্রোজেনের যদি পারমাণবিক সংখ্যা 1 হয়, লিথিয়ামের হবে হলো 3। দ্বিতীয় থেকে তৃতীয়তে যাওয়ার জন্য 8 যোগ করতে হবে। কত হবে? 11। তৃতীয় থেকে চতুর্থতে যাওয়ার জন্য আবার 8 যোগ করতে হবে, এটার হবে কত তাহলে? 19। ঠিক আছে, চতুর্থ থেকে পঞ্চমে যাওয়ার জন্য যোগ করতে হবে হইল 18, কারণ ওই যে 18টা মৌল পার করে আসতে হয়। 18 যোগ করলে এটা দেখো তো কত হয়? 20, 37 হয় না? 37। তারপরে আবার যোগ করবা কত? যোগ করবা হলো কত? 18, আবার 18। তাহলে 18 যোগ করলে এখানে কত আসতেছে? 55 আসবে। তারপরটায় কত যোগ করবা? তারপরটায় যোগ করবা হলো 32। 32 যোগ করলে এটা কত আসবে বলো তো? 77, 87, এটা আসবে 87। তাহলে প্রথম এখানে এইটা গেল। এবার তাহলে দ্বিতীয় পর্যায়টা একটু করে দেখাই আমি। দ্বিতীয় পর্যায়ে ধরো বেরিলিয়াম জানা থাকে আমার, বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে বেরিয়াম, তারপরে রেডিয়াম। এবার আসো, দ্বিতীয় থেকে তৃতীয়র জন্য 8, তৃতীয় থেকে চতুর্থের জন্য 8, চতুর্থ থেকে পঞ্চমের জন্য 18, পঞ্চম থেকে ষষ্ঠের জন্য 18, ষষ্ঠ থেকে সপ্তমের জন্য 32। দেখো বেরিলিয়ামের ছিল কত? বেরিলিয়ামের ছিল হলো কত? 4। তাহলে ম্যাগনেসিয়ামের হবে কত? 12, ক্যালসিয়ামের হবে 20, এটার হবে 38, এটার হবে 56, এটার হবে 88। গেল এগুলো। ঠিক আছে, এগুলা গেল। এবার আমরা যে ওই পাশের গ্রুপগুলোতে যাই। ওই পাশের গ্রুপগুলোতে আবার একটু ঝামেলা হবে, কারণ কি দেখাচ্ছি। চলো, ওই পাশের গ্রুপগুলো বলতে পি ব্লক গুলাকে বোঝাচ্ছি। ধরো আমরা কার্বনের গ্রুপটা নিই, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। আচ্ছা, কার্বন থেকে সিলিকন দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে কত যোগ করব? 8 যোগ করব। তারপরে তৃতীয় থেকে চতুর্থ এখন কত যোগ করব? তৃতীয় থেকে চতুর্থ এখন কত যোগ করব? এখন এইখানে যোগ করব হলো 18। আচ্ছা, 18 কেন যোগ করব? কারণ এই যে দেখো এই পাশে যে গ্রুপ 1, 2 আছে, 1, 2 তে রিচ করার জন্য ওই যে আমাদের ওই যে গ্রুপ মানে মাঝখানে ট্রানজিশন মেটালগুলা পার হইতে হয়েছিল না, এই যে বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের জন্য। সেই জন্য এখানে সরাসরি 8 যোগ করছিলাম, কিন্তু এইখানে এখন আমরা যোগ করব 18। তারপরেরটাই কত? 18। ঠিক আছে, তারপরেরটাইও এখানে 18, তারপরেরটা এখানে 32, আবার তারপরেরটাই 32। তার মানে আমার গ্রুপ 1, 2 যে আছে ওদের জন্য এই যে এই সিরিয়ালটা 2, 8, 8, 18, 18, 32, 32। আর ওই পাশে 13 থেকে 18 জন্য কেমনে? 8, 18, 18, 32, 32। দুইটার জন্য দুই ভাবে মনে রাখবো, তাহলে ইজিয়ার হবে। যেমন কার্বনের 6, সিলিকনের 14 হবে, এবং মিলতেছে আমার কাউন্টিং এর সাথে। এখানে 18 যোগ করলে জার্মেনিয়ামের 32, 46 যোগ করে টিনের হয় হলো 32, সরি আরো 18 যোগ করব, কত হয়? 40, 50, টিনের 50 হয়, ঠিকই আছে। আর এখানে হয় লেডের হলো 82। ঠিক আছে, আরো একটা দেখাই, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তাহলে এখানে এই পাশের পি ব্লকগুলোর জন্য কত? 8, 18, 18, 32, এর পরেরটাও 32 হবে, পরেরটা তো আমরা পড়ি নেই এজন্য লিখতেছি না। ঠিক আছে, তো দেখো অক্সিজেনের ছিল কত? 8, তাহলে সালফারের 8 আর 8 16, সেলেনিয়ামের কত? 16 আর 18 কত হয়? 20।
দাঁড়াও ওয়েট, 16 আর 18 কত হয়? 20, 34, হ্যাঁ, তার সাথে আরো 18 যোগ করলে 38, 42, 52 টেলুরিয়ামের, আর পোলোনিয়ামের হইল 84। ঠিক আছে, এরপরে দেখো ফ্লোরিনেরটা যদি লিখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন, সবগুলাই লিখবো এটার জন্য। তাহলে এটার জন্য কি হবে? 8, 18, 18, 32, 32। তাহলে ফ্লোরিনের ছিল কত? ফ্লোরিনের ছিল হলো 9। ক্লোরিনের হবে কত? 8, 9 আর 8 যোগ করলে 17। 17 আর 18 যোগ করলে 35 হবে ব্রোমিনের। 35 আর 18 যোগ করলে 43, 53 হবে হলো আমার আয়োডিনের। 53 সাথে 32 যোগ করলে কত হয়? 85। এটা হবে অ্যাস্টাটিনের। আর টেনেসিনের কত হবে? 117। ওইটা আমার 85 সাথে যোগ করে পাওয়া যায়। তাহলে আমরা গ্রুপ 1, 2 এর জন্য কোনটা নিব? 2, 8, 8, 18, 18, 32, এই অবধি যায় নর্মাল। আর এই পাশে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 জন্য কি করব? 8, 18, 18, 32, 32। ঠিক আছে, তাহলে এই যে এখানে লেখা আছে আমার 2, 8, 8, 18, 18, 2, 8, 8, 18, 18, 32, এই অবধি লাগে হলো কার জন্য? গ্রুপ 1, 2। আর 8, 18, 18, 32, 32, এটা লাগে হলো গ্রুপ 13 থেকে 18 এর জন্য। ঠিক আছে, আমি সরাসরি নিষ্ক্রিয় গ্যাসের জন্য এটা ইউজ করছিলাম, তো এটার ঠিকঠাক এক্সপ্লেনেশন দিছিলাম না। ওকে, এখন মোটামুটি আশা করি যে যে কোনো পর্যায়ের শুরুর মৌলটার পারমাণবিক সংখ্যা জানলে, যে কোনো গ্রুপের শুরুর মৌলটার পারমাণবিক সংখ্যা জানলে আশা করি আমরা বের করে ফেলতে পারবো পরবর্তী গ্রুপের পরবর্তী মৌলটার পারমাণবিক সংখ্যা কত হবে। ঠিক আছে, এখন আমরা আসল পড়াশোনা শুরু করব আজকে, সেটা হলো জেড ইফেক্টিভ বা সক্রিয় নিউক্লিয়ার চার্জ। আসো, তাহলে আমাদের পড়াশোনার বিষয় কি আজকে? সক্রিয় নিউক্লিয়ার চার্জ বা জেড ইফেক্টিভ। আচ্ছা, জেড ইফেক্টিভ। আচ্ছা, সক্রিয় নিউক্লিয়ার চার্জ কাকে বলে? আমরা একটু চিন্তা করি। যদি ধরো এই হলো একটা পরমাণু নিউক্লিয়াস, কি এটা? নিউক্লিয়াস। এখানে কি আছে? পজিটিভ চার্জ আছে, আমরা জানি সবাই। তো দেখো এই পরমাণুর মনে করো শেষ শক্তি স্তর হলো এইটা, তৃতীয় শক্তি স্তর, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে কি আছে? একটা ইলেকট্রন আছে। তো আমরা জানি কি অভ্যন্তরীণ শক্তি স্তরগুলোতেও ইলেকট্রন আছে কিছু, আছে না? অবশ্যই আছে। ধরো আমি আংশিক চিত্র আঁকতেছি, ফুল চিত্রটা আঁকতেছি না, অভ্যন্তরীণ শক্তি স্তরে ইলেকট্রন আছে। এখন আমার যে নিউক্লিয়াসটা আছে সেটা কি করবে? এই যে ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করবে, তাই না? শেষ শক্তি স্তর ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করবে। কিন্তু এখানে তো আরেকটা কাহিনীও ঘটবে। কি কাহিনী ঘটবে? অভ্যন্তরীণ যে ইলেকট্রনগুলো আছে সেটা কি করবে? আমার এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে না? বিকর্ষণ করবে কিনা, মানে মানে নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করে, আর ইলেকট্রন অবশ্যই ইলেকট্রনকে বিকর্ষণ করবে, কারণ আমরা সবাই জানি সমধর্মী চার্জ বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করবে। আচ্ছা, এখন দেখো এই যে নিউক্লিয়াস শেষ শক্তি স্তর ইলেকট্রনকে যে বলে টানার কথা, এই অভ্যন্তরীণ ইলেকট্রন অথবা এই কক্ষপথেই মনে করো আরো কতগুলো ইলেকট্রন আছে, এদের কারণে ওই বলটা কিছুটা কমে যাবে না? এই ইলেকট্রনের উপর লব্ধি বলটা কিছু পরিমাণ কমে যাবে না? তো এই যে কমে যাওয়ার যে প্রক্রিয়াটা, যে কারণে কমে যাচ্ছে, ইনার ইলেকট্রনগুলা একটা মাল্টি ইলেকট্রন সিস্টেমে, অবশ্যই মাল্টি ইলেকট্রন সিস্টেম হইতে হবে। যদি সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম হয়, যদি একটা ইলেকট্রন থাকে, তখন তো এই যে অভ্যন্তরীণ ইলেকট্রনগুলো আসবেই না, তখন তো ওটা নিয়ে আমাদের চিন্তাই করতে হবে না। তো মাল্টি ইলেকট্রন সিস্টেমে ইনার ইলেকট্রনগুলা করে কি? আউটার ইলেকট্রনগুলোকে আউটার ইলেকট্রনগুলোর যে নিট আকর্ষণ নিউক্লিয়াসের প্রতি, সেটাকে কমায় দেয়। এই প্রভাবটাকে বলে হলো শিল্ডিং প্রভাব। এই শিল্ডিং প্রভাবের কারণে আমার যে
নিউক্লিয়ার চার্জটা আছে, নিউক্লিয়ার চার্জ মানে পরমাণু নিউক্লিয়াসে কি থাকে, প্রোটনের চার্জ আছে। ওই নিউক্লিয়ার চার্জটা কিছু পরিমাণ কমে যায়, কমে যে ভ্যালুটা হয় পাওয়া যায় সেটাকে বলতেছি আমরা সক্রিয় নিউক্লিয়ার চার্জ বা জেড ইফেক্টিভ। ঠিক আছে, নর্মালি জেড সংখ্যক প্রোটন থাকে একটা পরমাণুতে, তাহলে নিউক্লিয়ার চার্জ কত হওয়ার কথা, জেড। কিন্তু কিছু পরিমাণ কমে যায়। কেন কমে যায়? একটা মাল্টি ইলেকট্রন সিস্টেম হইলে কমে যাবে ইনার ইলেকট্রনের গুলার কারণে। এই যে কমে গিয়ে যেটা হচ্ছে সেটাকেই বলতেছি আমরা জেড ইফেক্টিভ। ঠিক আছে, আমি একটু ডেফিনেশন গুলা লিখতেছি। প্রথমে আমরা ডেফিনেশনটা লিখি শিল্ডিং ইফেক্টের। কিসের? শিল্ডিং ইফেক্ট। এটার আরেকটা নাম আছে স্ক্রিনিং ইফেক্ট। কি বলতেছি? স্ক্রিনিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট বা স্ক্রিনিং ইফেক্ট বা বাংলাতে বলে আবরণী প্রভাব, প্রভাব, আবরণী প্রভাব বা আচ্ছাদন প্রভাব। এটা ডেফিনিশনটা লিখব আগে। আচ্ছা, একটি বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে, বহু ইলেকট্রন বলতে মাল্টি ইলেকট্রন বোঝাচ্ছি, ঠিক আছে, একটা না, একের অধিক আর কি, বিশিষ্ট, বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে, বহু বলতে মোর দ্যান ওয়ান বোঝাচ্ছি, পরমাণুতে অভ্যন্তরীণ বা একই অভ্যন্তরীণ বা একই শক্তি স্তরের, অভ্যন্তরীণ বা একই শক্তি স্তরের ইলেকট্রনের কারণে বাহ্যিক লিখতে লাগছিলাম, সরি, বাইরের বাইরের শক্তি স্তরের ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কমে যাওয়ার প্রভাবকেই শিল্ডিং ইফেক্ট বলে। ঠিক আছে, মানে আমার ইনার ইলেকট্রনগুলা কি করে, আউটার ইলেকট্রনগুলাকে শিল্ড করে। কার থেকে শিল্ড করে? নিউক্লিয়াস থেকে শিল্ড করে। বুঝতে পারলাম? শিল্ডিং ইফেক্ট করে লিখছি, সরি, বলে লিখতে চাইছি। শিল্ডিং ইফেক্ট, এটা হলো শিল্ডিং ইফেক্টের ডেফিনিশন। তারপরে আমরা জানতে যাচ্ছি আমাদের যেটা আজকের টপিক, সেটা হলো জেড ইফেক্টিভের ডেফিনিশনটা কি। জেড ইফেক্টিভের ডেফিনিশনটা হবে এরকম, লিখে নিই, জেড ইফেক্টিভ, সক্রিয় নিউক্লিয়ার চার্জ বা কার্যকর নিউক্লিয়ার চার্জও বলে এটাকে, লিখে নিও। কোনো বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে, কোনো বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে কোনো ইলেকট্রন নিউক্লিয়াসের প্রতি যে নিট আকর্ষণ অনুভব করে তাকে জেড ইফেক্টিভ বা সক্রিয় নিউক্লিয়ার চার্জ বা কার্যকর নিউক্লিয় চার্জ বলে। বুঝতে পারলাম? তাহলে দেখো, আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা এটা বলে ফেলতে পারবো যে জেড ইফেক্টিভ সমান হবে আমার যে নিউক্লিয়ার চার্জ আছে, মানে প্রোটন সংখ্যাই তো নিউক্লিয়ার চার্জ,
সেটা থেকে কিছু একটা বিয়োগ যাবে, কারণ কি শিল্ডিং এর কারণে কিছু পরিমাণ কি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিছুটা কমে যাচ্ছে, তার মানে কি কিছু একটা কনস্ট্যান্ট বিয়োগ যাবে। সেই কনস্ট্যান্টটাকে আমরা প্রকাশ করি সিগমা দ্বারা, সিগমাকে বলা হয় শিল্ডিং কনস্ট্যান্ট। তাহলে এখানে সূত্র একটা পেয়ে গেলাম আমরা, সেটা হলো জেড ইফেক্টিভ সমান সমান জেড মাইনাস সিগমা। তো পরিস্থিতি কি গুলো একটু লিখি। জেড ইফেক্টিভ মানে তো আমরা বুঝতেছি কি বলতেছে, সক্রিয় নিউক্লিয়ার চার্জ। জেড দ্বারা বলতেছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা শুধুমাত্র নিউক্লিয়ার চার্জ, যেটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা নিউক্লিয়ার চার্জ, যেটা নিউক্লিয়ার চার্জ। সিগমা দ্বারা বোঝাচ্ছে হলো শিল্ডিং কনস্ট্যান্ট বা স্ক্রিনিং কনস্ট্যান্ট, শিল্ডিং কনস্ট্যান্ট বা স্ক্রিনিং কনস্ট্যান্ট। বুঝতে পারলাম? এই হলো আমার সূত্র। তো আমরা সূত্র নিয়ে একটু, এই সূত্র থেকে শিল্ডিং কনস্ট্যান্ট বা স্ক্রিনিং কনস্ট্যান্টের মান কেমনে বের করে, সেটা থেকে আবার কিভাবে কোনো পরমাণুর জেড ইফেক্টিভ বের করে, সেটার জন্য আমার একটা মানে রুল আছে, এবং রুলটা দিয়েছিলাম হলো বিজ্ঞানী স্লেটার। তো এটাকে বলা হয় স্লেটারস রুল। ঠিক আছে, মানে শিল্ডিং ইফেক্টটাকে আমরা মানে শিল্ডিং কনস্ট্যান্ট যে আছে ওইটাকে বের করি কোন রুল দিয়ে, স্লেটারস রুল। হ্যাঁ, তাহলে স্লেটারস রুলটা আমরা এর পরবর্তীতে পড়বো। আসো তাহলে এখন কি পড়বো, স্লেটারস রুল। দেখো আমরা সবাই জানি, দেখো পরমাণুর অভ্যন্তরীণ যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কি করবে, অভ্যন্তরীণ হোক আর একই শক্তি স্তরের হোক, ইলেকট্রনগুলো কি করবে, নিউক্লিয়ার চার্জটাকে কিছুটা কমায়া দিবে, তাই না? তো দেখো কে কতটুকু কমাবে সেটা হলো স্লেটার এক্সপেরিমেন্টালি একটা ভ্যালু বের করে ওইটা অ্যাসাইন করছেন সবার জন্য। সেগুলো আমি একটু লিখতেছি, মানে কে কতটুকু কমাবে। মানে ধরো একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট উপশক্তি স্তরে আছে, সেইখানে থাকলে অন্য যে উপশক্তি স্তরগুলো আছে সেগুলা কতটুকু শিল্ডিং করে কমাবে, সেটা হলো স্লেটার ডিফাইন করছেন। তো চলো আমরা একটু ওগুলা দেখি। হ্যাঁ, দেখো ফার্স্ট স্টেপ, যদি যার সিগমা বের করতেছি সে এস বা পি অরবিটাল এ থাকে, তাহলে একটা রুল দিছেন। এখানে আবার কথা আছে, এস বা পি অরবিটালে থাকে ঠিক আছে, কিন্তু 1s ব্যতীত, 1s এ থাকা যাবে না। 1s ব্যতীত এস বা যে কোনো পি অরবিটালে যদি থাকে তাহলে 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 আমরা কি করব, তাহলে এই পৃষ্ঠায় লিখতেছি, দেখো সেক্ষেত্রে আমার একই, আচ্ছা মাঝখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা একটু বলে নিই আগে, দাঁড়াও সরি, মাঝখানে একটা কথা বললে পরে এটা ক্লিয়ার হবে, সরি একটু কাট করলাম এটা। আচ্ছা, স্লেটার্স রুল অ্যাপ্লাই করার আগে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, ইলেকট্রন বিন্যাস করতে হবে আগে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পরে, আচ্ছা নেক্সট পেজে চলে যাই আমি। ইলেকট্রন বিন্যাস করার পরে আমাকে গ্রুপ ওয়াইজ অরবিটাল গুলোকে ভাগ করতে হবে, অরবিটাল গুলোকে ভাগ করতে হবে। সেক্ষেত্রে গ্রুপ ওয়াইজ ভাগ করার সময় আমরা এনএস ও এনপি কে একত্রে রাখবো, মানে এরা একটা গ্রুপ হবে। যে কোনো ডি, ডি ও এফ আলাদা গ্রুপে যাবে, আলাদা গ্রুপ হবে। আর গ্রুপগুলা করতে হবে এন এর মানের ঊর্ধ্বক্রমে, মানে ইনক্রিজিং অর্ডারে
ইনক্রিজিং অর্ডারে গ্রুপগুলা করতে হবে। তাহলে গ্রুপ ওয়াইজ অরবিটালগুলোকে ভাগ করব কিভাবে? যে কোনো এনএস আর এনপি কে একসাথে রাখবো, ডিআরএস গুলাকে আলাদা রাখবো, এন এর মানে ঊর্ধ্বক্রমে হলো আমরা কি করব, সাজাবো। একটু পরে যখন একটা এক্সাম্পল করাবো তখনই দেখানো যাবে, মানে তখন দেখাইলে বুঝবা। এরপরে আমরা কন্ট্রিবিউশন নিয়ে যেটা শুরুতে বলতে লাগছিলাম সেটা বলি। যদি যার সিগমা বের করতেছি সে এনএস বা এনপিতে থাকে, এনএস বা এনপিতে থাকে, বাট ওয়ান এস ব্যতীত থাকে। কোনটা ব্যতীত? ওয়ান এস ব্যতীত। ওয়ান এস একটা ব্যতিক্রম আছে, সেটা একটু পরেই বলতেছি। থাকলে পরে ওই এনএস এনপি গ্রুপের, এনএস এনপি যে গ্রুপটা আছে, যেরকম একটা গ্রুপ হবে, এনপি গ্রুপের প্রতিটি ইলেকট্রন এর কন্ট্রিবিউশন হলো 0.35, মানে প্রত্যেকটা ইলেকট্রন জেড ইফেক্টিভকে 0.35 করে কমাবে। একটা ইলেকট্রন থাকলে 0.35 ইন্টু 1, দুইটা থাকলে 0.35 ইন্টু 2, এভাবে কমাবে। বুঝতে পারছো? এনএসএনপি গ্রুপের প্রতিটি ইলেকট্রন কত 0.35 করে কমাবে। n মাইনাস 1 এ মানে n মাইনাস 1 শক্তি স্তরে, ঠিক আছে, যেমন যদি 3 তে শুরু করি তাহলে 2 তে n মাইনাস 1 শক্তি স্তরে প্রতিটি ইলেকট্রনের কন্ট্রিবিউশন, n মাইনাস 1 শক্তি স্তরের প্রতিটি ইলেকট্রনের কন্ট্রিবিউশন হবে হলো 0.85 করে। কত করে? 0.85 করে। n মাইনাস 2, n মাইনাস 3 ডট 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 শক্তি স্তরের প্রতিটি ইলেকট্রনের কন্ট্রিবিউশন হবে 1 করে, মানে প্রত্যেকটা ইলেকট্রন 1 করে কমায় দিবে আমার নিউক্লিয়ার চার্জকে। ঠিক আছে? যদি যার সিগমা বের করতেছি সে যদি এনএস বা এনপিতে থাকে তাহলে এই রুলটা ফলো করব। ঠিক আছে? আচ্ছা, এখন চতুর্থ তো আমরা বলতে চাচ্ছি, যদি যার সিগমা বের করতেছি সে 1s এ থাকে। 1s এ থাকলে পরে আমার এস এ 1 এর তো পি হয় না, 1s এর বাকি ইলেকট্রনগুলার 1s এর বাকি ইলেকট্রন এর কন্ট্রিবিউশন, আমরা দেখো একটু আগে দেখলাম একই গ্রুপের কন্ট্রিবিউশন হয় 0.35 করে, কিন্তু এইখানে 1s এর জন্য কন্ট্রিবিউশন হবে 0.30, সরি 5 লিখে ফেলছিলাম, 0.30। তাহলে যদি যার সিগমা বের করতেছি সে যদি 1s এ থাকে তাহলে 1s এর ইলেকট্রনের কন্ট্রিবিউশন কত হবে? 0.30। এর পরবর্তীতে আমরা ধরো যদি যার সিগমা বের করতেছি সে ডি বা এফ অরবিটাল এ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার এনডি বা এনএফ এ, মানে যেটা বের করতেছি যে সেটা যদি ডি বা এফ অরবিটালে থাকে, তাহলে এনডি বা এনএফ এ প্রতিটি ইলেকট্রনের কন্ট্রিবিউশন হবে 0.35 করে, 0.35 করে কমায় দিবে। আচ্ছা, গেল। n-1 থেকে স্মলার n-2, n-3 এর প্রতিটি ইলেকট্রনের কন্ট্রিবিউশন হবে এখানে, আমরা কি দেখছিলাম, ওই যে এস বা পিতে থাকলে কি দেখতেছিলাম, 0.85 করে হইতো না n-1 এর জন্য, পরে n-2 থেকে আবার 1 করে। কিন্তু যদি ডি বা এফ এ থাকে সেই ক্ষেত্রে n-1 থেকেই 1 করে কন্ট্রিবিউশন হয়েছে। ঠিক আছে? n-1 থেকেই কি হবে, আমার কন্ট্রিবিউশন 1 করে হয়ে যাবে। ঠিক আছে? আর যদি যদি যার সিগমা বের করতেছি সে nth শক্তি স্তরে থাকে, যদি সে nth শক্তি স্তরে থাকে
তাহলে n+1 n+2 ডট ডট ইত্যাদি শক্তি স্তর ওই ইলেকট্রনকে শিল্ড করবে না, তাই সিগমাতে এদের কন্ট্রিবিউশন নেই। তার মানে আমরা যদি মনে করো এই যে এই ইলেকট্রনের জন্য সিগমা বের করতেছি, আরো সামনে ধরো কক্ষপথ আছে, আমরা ওই কক্ষপথগুলোর কন্ট্রিবিউশন 0 ধরে নিব। ঠিক আছে, মানে শিল্ডিং এর ক্ষেত্রে ওদের কন্ট্রিবিউশন 0 ধরে নেব, কারণ আমরা কি ডিফাইন করছি, ইনার অরবিটালগুলো ইনার ইলেকট্রনগুলা বা একই শেলের ইলেকট্রনগুলোর জন্য যে আমার জেড কমে যায় সেটাকে আমরা বলতেছি হলো সিগমা, আর জেড কমে গিয়ে যে ভ্যালুটা হয় সেটাকে বলতেছি জেড ইফেক্টিভ। তাহলে আমরা এর বাইরের গুলাকে আমরা সরাসরি নেগলেক্ট করে দিব। তাহলে আমরা এখন কিছু কিছু পরমাণুর চলো জেড ইফেক্টিভ বের করি। হ্যাঁ, তো কিছু বের করলে পরে অবশ্যই আমরা বুঝতে পেরে যাব যে আমি এতক্ষণ কি বললাম। এতক্ষণ তো জাস্ট রুলটা বলছি, এখন চলো বের করে দিই। শুরুতে ধরো আমরা হিলিয়ামের দাঁড়াও না, হাইড্রোজেন দিয়ে শুরু করে যাও। চলো শুরু করা যাক। হাইড্রোজেন এর 1s এ বিদ্যমান ইলেকট্রনের জেড ইফেক্টিভ, এটা দিয়ে শুরু করি আমরা। চলো তাহলে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কেমন? 1s1। আচ্ছা, এটা কি মাল্টি ইলেকট্রন সিস্টেম? না, এটা সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। তাহলে এটার সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের জন্য সিগমা সমান সমান 0 হবে। কারণ কি, ওকে তো শিল্ড করার মতো কেউ নাই। তাহলে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের জন্য আমরা বলতে পারবো জেড ইফেক্টিভ সমান সমান জেড, সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের জন্য। তাহলে সিমিলারলি আরো কারা ছিল? সিমিলার কেসেসে আরো ছিল, মনে করো হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, এটসেট্রা। এই সব পরমাণুর জন্য জেড ইফেক্টিভ কত? সমান জেড, মানে এদের জন্য শিল্ডিং এর ইফেক্ট কোনো নাই। এদের জন্য সিগমা সমান সমান 0, জেড ইফেক্টিভ সমান সমান জেড, কারণ এরা কি সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। ঠিক আছে, এরপর আসো হিলিয়ামে যাই। আমরা হিলিয়ামে কত? 2। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, এই যে একটা গ্রুপ, একটাই গ্রুপ আসবে এখানে। তাহলে হিলিয়ামের 1s2 এ একটা ইলেকট্রনের জন্য, মানে 1s এ বিদ্যমান একটা ইলেকট্রনের জন্য শিল্ডিং কনস্ট্যান্টের ভ্যালু বের করতে চাচ্ছি এবং জেড ইফেক্টিভের ভ্যালু বের করতে চাচ্ছি। দেখো শিল্ডিং কনস্ট্যান্টের ভ্যালু, আমরা একটা ইলেকট্রন নিয়ে চিন্তা করতেছি, এই দুইটা, এখানে দুইটা আছে, তার মধ্যে একটা নিয়ে চিন্তা করতেছি। তাহলে আরো একটা যে আছে ও কি করবে? ও অপর একটা ইলেকট্রনকে শিল্ড করবে না? তাহলে এখন এখানে শিল্ডকারী ইলেকট্রন সংখ্যা কত? 1। একটা শিল্ড করতেছে তো, তাহলে একটা শিল্ডকারী ইলেকট্রন, আর তার কন্ট্রিবিউশন কত? দেখো 1s। আমি বলছিলাম যদি যার সিগমা বের করতেছি সে যদি 1s এ থাকে, যার সিগমা বের করতেছি সে যদি 1s এ থাকে, তাহলে পরে তার কন্ট্রিবিউশন হলো 0.3। তাহলে এখানে কত আসবে? 0.3 বা 0.30, তাহলে কত হবে? 0.30। তাহলে এখন জেড ইফেক্টিভ সমান আমরা কি জানি? জেড মাইনাস সিগমা। জেড কত ছিল হিলিয়ামের? 2 মাইনাস সিগমা কত? 0.3 সমান সমান কত আসবে? 1.7। গেল হিলিয়াম। ঠিক আছে, গেল হলো আমার হিলিয়াম, চলে গেল। এর পরবর্তীতে আমরা ধরো আসলাম, আমরা হিলিয়ামের পর ধরো সোডিয়ামের শেষ কক্ষপথের একটা ইলেকট্রনের জেড ইফেক্টিভ আমরা বের করতে চাচ্ছি সোডিয়ামের। তখন আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2, এটা একটাই গ্রুপে যাবে। 2s2 2p6, আমরা বলছিলাম ns np কে একসাথে রাখবো। আচ্ছা, তারপরে কত হবে? 3s1। এখানে ধরো 3s1 এর একটা ইলেকট্রনের আমরা কি করতে চাচ্ছি? শিল্ডিং ইফেক্ট বের করতে চাচ্ছি। তাহলে সিগমা দেখো 3s1, তার মানে 3s এ ওকে শিল্ড করার মতো আর কেউ নাই, কারণ এখানে আছে একটা ইলেকট্রন, ওর জন্য আমরা বের করতেছি সিগমা। ঠিক আছে, মানে 3s1 এ একই অরবিটালে শিল্ড করার মতো কেউ নাই। এবার দেখো, তাহলে দেখো
তাহলে এই যে এখানে আমরা কি লিখবো 0 ইন্টু 0.35, এই গ্রুপে ওকে শিল করার মতো কেউ নাই, গেল। n-1 ইলেকট্রনটা আছে কোথায়? 3 তে। n-1 মানে কি 2, 2 তে যে কয়েকটা আছে সবগুলো ওকে কতখানি কন্ট্রিবিউট করবে? 0.85। 2 তে আছে কয়টা ইলেকট্রন? 8টা। কত করে কন্ট্রিবিউট? 0.85 করে কন্ট্রিবিউট। তারপরে n-2 ভিতরের দিকের অরবিটাল, ভিতরের দিকের অরবিটাল শিল্ড করে বেশি, ঠিক আছে, কারণ ওরা নিউক্লিয়াসের বেশি কাছে। তাহলে এই কথাটা একটু মাথায় রেখো, ভিতরের দিকের অরবিটাল শিল্ড করে বেশি আর বাইরের দিকের অরবিটাল শিল্ড করে কম। এই জন্য দেখো এই যে n-2 থেকে কন্ট্রিবিউশন কত করে? 1 করে, তাই না? আর ইলেকট্রন আছে কতগুলো? 2টা। তাহলে এখানে হবে কি 2 ইন্টু 1.00। তাহলে এখানে দেখো কত আসবে, এটা একটু ক্যালকুলেট করে দেখো। এটার ভ্যালু আসে হলো 8.8। তাহলে জেড ইফেক্টিভ কত হবে? জেড ইফেক্টিভ হবে জেড মাইনাস সিগমা, তাহলে কত? 11 মাইনাস 8.8। তো এটা কত আসে? 11 মাইনাস 8.8, এটা আসে হলো 2.2। তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রনের জন্য জেড ইফেক্টিভের ভ্যালু কত? 2.2। ঠিক আছে, এটা কিন্তু একটা এস্টিমেটেড ভ্যালু, ঠিক আছে, অ্যাকচুয়াল ভ্যালু না। জেড ইফেক্টিভ কত এখানে? একটা এস্টিমেটেড ভ্যালু। লেটার আমাদের একটা রুল দিয়েছেন এস্টিমেশন করার, সেটাতে আমরা কত পেলাম? 2 পেলাম। আচ্ছা, ভালো কথা। তাহলে এরপরে আসো, এরপরে ধরো আমরা করতে চাচ্ছি কোনটা দেখাই, ধরো ক্রোমিয়াম দেখাই। ক্রোমিয়ামের কত? 24 ইলেকট্রন বিন্যাস করলে গ্রুপ করতে হবে 1s2 2s2 2p6 2s2 2p6 3s2 3p6। ক্রোমিয়ামের জানি কত হতো? 3d5 আর হলো 4s1। ঠিক আছে, ধরো আমরা প্রথমে 4s এর ইলেকট্রনটার জন্য শিল্ডিং ইফেক্ট বের করতে চাই, মানে শিল্ডিং জেড ইফেক্টিভ কত আসে? 4s এর ইলেকট্রন এর জন্য, 4s এর ইলেকট্রনের জন্য, দেখো 4s ইলেকট্রন আছেই একটা, তাহলে ওই অরবিটালে ওকে শিল্ড করার মতো কেউ নাই। তাহলে দেখো সিগমার ক্যালকুলেশনে আমরা এস অরবিটালের জন্য কত ধরে জানি? 0 ইন্টু 0.35, কারণ কোনো ইলেকট্রন নাই। এরপরে n-1 এ যে কয়েকটা আছে, n-1 এ যতগুলো ইলেকট্রন আছে সবাই কত করে কন্ট্রিবিউট করবে? 0.85 করে। 0.85 ইন্টু দেখো n-1 তৃতীয় শক্তি স্তর কয়টা আছে? 5 6 11 আর 2 13, তাহলে 0.85 ইন্টু 13। n-2 থেকে যেত n-3 n-4 যতগুলো আছে সবগুলো কত করে কন্ট্রিবিউট করবে? করবে হলো 1 করে। তাহলে দেখো 8 আর 2 10, তাহলে 10 ইন্টু কত আসে এটা দেখো তো, সিগমার ভ্যালু আমার 0.85 ইন্টু 13 প্লাস 10, এটা আসে 21.05। কত আসে? 21.05। তাহলে জেড ইফেক্টিভ কত আসবে? জেড ইফেক্টিভ আসবে জেড মাইনাস সিগমা সমান সমান 24 মাইনাস 21.05। এটা কত আসে? 24 মাইনাস 21.05 2.95। কত আসে? 2.95। আচ্ছা, 4s এর ইলেকট্রনটা শিখলাম। এবার আমরা একটা ডি এর ইলেকট্রনের জন্য শিখি। মনে করো 3d এর ইলেকট্রন এর জন্য, আচ্ছা আমরা জেড ইফেক্টিভ কিন্তু সবসময় একটা ইলেকট্রনের জন্য বের করি, ওকে, একটা ইলেকট্রনের জন্য। দেখো আমার 3d এর একটা ইলেকট্রন নিচ্ছি, তাহলে কি 3, তা 3 + 1 4, 4 অরবিটালে যেটা আছে ওইখানে কি কোনো কন্ট্রিবিউশন পাবো? পাবো না, ওইখানে কোনো কন্ট্রিবিউশন পাবো, ওকে, তার মানে এটার কন্ট্রিবিউশন 0 ধরে নিব। আচ্ছা, আমি রুল কি লিখছিলাম, একটু একটা জিনিস মেবি ভুল লিখছি। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করিনি, এনডি আর এনএফ এর প্রতি ইলেকট্রনের কন্ট্রিবিউশন 0.35, ঠিক আছে, আমি n-1 n-2 লিখছি। আরেকটা জিনিসও বলা উচিত ছিল, এনএসএনপি। এনএসএনপি মানে একই শক্তি স্তরে কিন্তু এস আর পি হইলে পরে ওদের শিল্ডিং এর, ওদের জন্য ডি অরবিটালের শিল্ডিং এর জন্য 1 পাবে। মানে সোজা কথা, ডি আর এফ অরবিটালের জন্য ডি আর এফ ব্যতীত যে কয়েকটা ইলেকট্রন আছে সবার কন্ট্রিবিউশন হবে 1 করে। ডি আর এফ ব্যতীত যে কয়েকটা ইলেকট্রন আছে সবার কন্ট্রিবিউশন কত করে হবে? 1 করে। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার করলাম।
দেখো তাহলে একটা ইলেকট্রনের জন্য আমরা শিল্ডিং ইফেক্ট বের করতেছি, তো বাকি ডি অরবিটাল আছে 4টা ইলেকট্রন, এই 4টা ইলেকট্রন কি এই ওই একটা ইলেকট্রনকে শিল্ড করবে, তাহলে কত হবে 4 ইন্টু 0.35, বাকি সবার জন্য কত করে 1 করে গুণে নি, 8 8 18 সরি 16, 16 আর 2 18, 18 ইন্টু 1.00, তাহলে দেখো কত আসে 4 ইন্টু 0.35 প্লাস 18 ইন্টু 1, এটা আসে হলো 19.4, কত 19.4। তাহলে তাহলে আমার জেড ইফেক্টিভ কত আসবে ওই ইলেকট্রনটার জন্য 3D এর জেড মাইনাস সিগমা 24 মাইনাস 19.4, 24 মাইনাস 19.4, সে ভ্যালুটা আসে হলো 4.6, 4.6। ওকে, এরপরে আমি জাস্ট আর দুইটা দেখাবো, দুইটা দেখানোর পর কিছু আর একটু আলোচনা আছে, ওইটা করেই ক্লাসটা শেষ করে দিব। দেখো যে দুইটা দেখাবো এই দুইটা দেখানোর একটা কারণ আছে, নেক্সট লেকচারগুলোতে বুঝতে পারবা। প্রথমটা হলো অ্যালুমিনিয়াম 13, কত হয় 1s2 এই একটা গ্রুপ, 2s2 2p6 এই আর একটা গ্রুপ, দেখো ns np একসাথে রাখতেছি, তারপরে 3s2 3p1 গ্রুপ শেষ, এখানেই শেষ। তো আমরা ধরো এই তৃতীয় শক্তি স্তরের যে কোনো একটা ইলেকট্রনের জন্য আমরা জেড ইফেক্টিভ বের করতে চাচ্ছি, তাহলে সিগমা সমান দেখো এই গ্রুপের মধ্যে বাকি যে দুইটা আছে, একটা ইলেকট্রনের জন্য তো আমরা বের করতেছি, বাকি যে দুইটা আছে ওই দুইটা কি করবো, ওই ইলেকট্রনটাকে শিল্ড করবে, হোক সেটা এসে হোক সেটা পিতে। একই গ্রুপের জন্য কন্ট্রিবিউশন কত পাবো, এনএসএনপি এর জন্য 0.35, তাহলে দেখো আমরা 0.35 ইন্টু 2 লিখতে পারি পরবর্তীতে। n-1 এর জন্য কন্ট্রিবিউশন কত 0.85, 0.85 ইন্টু 8, আর n-2 এর জন্য কন্ট্রিবিউশন হলো 1, তাহলে 1.00 ইন্টু 2, এইটা হবে আমার সিগমার ভ্যালু। 1 এসে দুইটা ইলেকট্রন আছে তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওকে, 0.35 ইন্টু 2 প্লাস 0.85 ইন্টু 8 প্লাস 2 কত আসে 9.5, কত আসতেছে 9.5। ওকে, এরপরে আমরা যদি জেড ইফেক্টিভ বের করি, জেড ইফেক্টিভ সমান সমান কি জেড মাইনাস সিগমা, জেড কত 13, সিগমা কত 9.5, 13 মাইনাস 9.5, 13 মাইনাস 9.5 আসে হলো 3.5, কত আসতেছে 3.5 গেল। এবার গ্যালিয়ামেরটা বের করি একটু। গ্যালিয়ামের পারমাণবিক সংখ্যা কত, অ্যালুমিনিয়াম এর নিচেই তো গ্যালিয়াম, 18 যোগ করতে হবে 31, তাহলে যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 ফিল আপ করে আসতে হয় 4s2 4p1, এইটা হবে আমার গ্যালিয়ামের ইলেকট্রন। তো আমরা সর্বশেষ শক্তি স্তর ওই যে এস আর পি গ্রুপের মধ্যে থেকে একটা বের করতে চাচ্ছি জেড ইফেক্টিভ, মানে একটা ইলেকট্রনের জন্য। তো সেই ক্ষেত্রে আমার সিগমার ভ্যালু কত আসবে 2 ইন্টু 0.35 প্লাস ডি n-1 এর জন্য সবার জন্য কত 0.85, তাহলে 0.85 ইন্টু কত আছে এখানে 10 আর 18, 10 আর 8 18টা প্লাস n-2 থেকে সবার জন্য কত করে 1 করে 1.00, আর সবার জন্য তো 1 করে কন্ট্রিবিউশন, তাহলে কত 10, 6 আর 2 8 আর 2 10, ঠিক আছে আমি একটু ফাস্ট যাচ্ছি। 2 ইন্টু 0.35 প্লাস 0.85 ইন্টু 18 প্লাস 10, এটা আসে হলো 26, কত আসে 26 সিগমা শিল্ডিং কনস্ট্যান্ট আসে 26। তাহলে আমরা যদি জেড ইফেক্টিভটা ফাইন্ড আউট করি, জেড ইফেক্টিভ কত হবে জেড মাইনাস সিগমা, জেড এর ভ্যালু কত 31 মাইনাস 26 সমান আসবে 5। ওকে, অ্যালুমিনিয়াম গ্যালিয়ামটা বের করে রাখলাম, তোমরা সবাই এই জিনিসটা নোট ডাউন করে রাখো, পরের লেকচারগুলোতে এই জিনিসটা কাজে লাগাবো, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা, তোমরা চাইলে আরো অনেকগুলা মৌলের জন্য ফাইন্ড আউট করতে পারো, একটা কাজ দিয়ে দিই, বেরিয়াম রেডিয়ামেরটা ফাইন্ড আউট করে রাখবা, শেষ শক্তি স্তরের বেরিয়াম রেডিয়ামের, তারপরে আমার বেরিয়াম রেডিয়াম এটা ফাইন্ড আউট করে রাখবা,
গ্রুপ 1 এর শেষ দুইটা জানি কি ভুলে গেলাম, সরি। গ্রুপ 1 এর শেষ দুইটা হলো সিজিয়াম আর ফ্রান্সিয়াম, এই দুইটার জন্য ফাইন্ড আউট করে রাখবা। সিজিয়াম আর ফ্রান্সিয়াম, সিজিয়াম ফ্রান্সিয়াম, এটা এইগুলো তোমাদের হোমওয়ার্ক দিলাম। শেষ শক্তি স্তরের ইলেকট্রন এর জেড ইফেক্টিভ নির্ণয় করো। ঠিক আছে, এগুলো ফাইন্ড আউট করে রাখো। আরো কিছু কথা আমি বলতে চাচ্ছি যেগুলা এই যে এমসিকিউতে আসে মাঝে মাঝে, যে একই এন এর জন্য কার শিল্ডিং বেশি, মানে কে বেশি শিল্ড করতে পারে, এস নাকি পি নাকি ডি নাকি এফ। ঠিক আছে, এখন একটু চিন্তা করি, এটা এই কোশ্চেনটার অ্যান্সার পাবা তুমি অরবিটালগুলোর শেপ দিয়ে। এস অরবিটালের শেপ কেমন, গোলক আকার। পি অরবিটালের শেপ কেমন, ডাম্বেল আকার। ডি অরবিটালের শেপ কেমন, ডাবল ডাম্বেল। এফ অরবিটালের শেপটা একটু কমপ্লেক্স। কথা হলো এস অরবিটালে সর্বত্র ইলেকট্রন ঘনত্ব সমান। পি অরবিটালে কিছু নোড আছে, ডি অরবিটালেও কিছু নোড আছে, এফ অরবিটালেও কিছু নোড আছে। এস অরবিটালে সর্বত্র ইলেকট্রন ঘনত্ব সমান হওয়ার কারণে ওইটা ইলেকট্রনকে শিল্ড করতে পারে ভালো। পি অরবিটালে সর্বত্র সমান না, ডিতেও না, এফেও না, ওগুলা কি ইলেকট্রন ঘনত্বটা ছড়ায় যায়, এই কারণে শিল্ডিং প্রভাবটা কম হয়। মানে এস অরবিটাল একই এন এর ভ্যালুর জন্য, মনে করে একই এন এর ভ্যালুর জন্য এস অরবিটালের শিল্ডিং সবচেয়ে ভালো হবে। মানে ইনার অরবিটালটা যদি এস হয় অনেক ভালোভাবে শিল্ড করতে পারবে, পি তার থেকে একটু কম ভালোভাবে, ডি তার থেকে আর একটু কম ভালোভাবে, এফ সবচেয়ে কম। তার মানে আমরা যদি ক্রম লিখি এস পি ডি এফ, তাহলে একই এন এর ভ্যালুর জন্য শিল্ডিং এর ক্রমটা কেমন হবে, শিল্ডিং এর ক্রম এস পি ডি এফ, এটা মাথায় রাখবো। আরেকটা জিনিস মাথায় রাখবো, যার এন যত কম তার শিল্ডিং তত বেশি। মানে এন যত কম হবে শিল্ডিং তত বেশি হবে। আমি একটা এক্সাম্পল দিই কোয়েশ্চেনের, যেমন ধরো একটা কোয়েশ্চেন আমি করলাম, কি এক্সাম্পল দিব, এক্সাম্পল ধরো আমি তোমাকে দিচ্ছি, ধরো 1s 2s তারপরে 2p আর 3d, এদের মধ্যে শিল্ডিং এর ক্রম লিখতে বলছে। এখন দেখো এন যার যত কম শিল্ডিং তার তত বেশি। এইটা দেখার পরে তুমি একই এন এর ভিতর দেখবা যে এই জিনিসটা এসপিডিএফ। এখন দেখো এন যার যত কম, তাহলে 1 হলো সবচেয়ে কম এন, তার মানে এর শিল্ডিং সবচেয়ে বেশি হবে। তো 2 আছে হলো এসআরপি এর, এসআরপি এর মধ্যে কার বেশি, এস এর বেশি। আবার 3 সবচেয়ে কম হওয়ার কথা এখানে, কারণ কি এন যার যত কম শিল্ডিং তার তত বেশি, তাহলে 1s সবচেয়ে বেশি, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3d। বুঝতে পারছি, এইভাবে আমরা আগাবো। এখন আরো একটা কথা বলি, একই পর্যায়ে মানে জেড ইফেক্টিভের পর্যায় ভিত্তিক ক্রমটা কেমন হয়। ঠিক আছে, সাধারণত একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে জেড ইফেক্টিভের ভ্যালুটা বেড়ে যায়। কি হয়, সাধারণত একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে জেড ইফেক্টিভের ভ্যালুটা বেড়ে যায়। এটা লিখে রাখবো কথাটা, সাধারণত একই পর্যায়ের বাম থেকে ডানে জেড ইফেক্টিভ বেড়ে যায়। এটা থেকে আমরা একটা কোয়েশ্চেন করতে পারি। এক্সাম্পল, যদি জিজ্ঞেস করে জেড ইফেক্টিভ কার সবচেয়ে বেশি, ধরো তোমাকে দিছে কার্বন, তারপরে কার্বন না দিই, সরি, ধরো সোডিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে দিই, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, আচ্ছা রেকর্ডিং অন আছে, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, আর ধরো দিলাম আমার সিলিকন। তো দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে কি ধীরে ধীরে বাড়বে, তাহলে সোডিয়ামের সবচেয়ে কম, ম্যাগনেসিয়ামের তার থেকে, অ্যালুমিনিয়ামের তার থেকে, সিলিকনের সবচেয়ে বেশি। ঠিক আছে, আর একই গ্রুপের মধ্যে সাধারণত জেড ইফেক্টিভের কোনো ট্রেন্ড দেখা যায় না, একটু উল্টা পাল্টা হয়। একই গ্রুপেরটা আমরা লিখলাম না, পর্যায়ের বাম থেকে ডানে জেড ইফেক্টিভটা বেড়ে যায়, এটা মাথায়। একই গ্রুপের মধ্যে একটু উল্টা পাল্টা হয়,
ঠিক আছে? অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের জন্য যেমন দেখলা বাড়লো, কিছু কিছুর জন্য আবার কম। ঠিক আছে? তো কিন্তু একই পর্যায়ের মধ্যে সাধারণত জেড ইফেক্টিভের ভ্যালুটা বেড়ে যায়। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা মাথায় রাখতে পারবো। এর পরবর্তীতে এগুলো দিয়ে কোয়েশ্চেন আসতে পারে যে একই এন এর জন্য শিল্ডিং এরকম হবে এসপি দিয়ে, এন এর মান যত কম শিল্ডিং তত বেশি, সাধারণত একই পর্যায়ের বাম থেকে ডানে জেড ইফেক্টিভের ভ্যালুটা বেড়ে যায় শেষ শক্তি স্তরে। শেষ শক্তি স্তরের কথাটা লিখতে হবে, শেষ শক্তি স্তরে ইলেকট্রনের জেড ইফেক্টিভের ভ্যালুটা বেড়ে যায়। ওকে, বুঝতে পারছি? এগুলো আমার এমসিকিউতে আসতে পারে। জেড ইফেক্টিভ থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই কম। আসলে পরে যে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম একটা আসতে পারে। আর হলো যে সোডিয়াম ম্যাগনেসিয়াম, এই যে পর্যায়ভিত্তিক ক্রম দিতে পারে, কার শিল্ডিং কত বেশি এটা দিতে পারে। ঠিক আছে? এই ধরনের কোশ্চেনই হতে পারে। আর জেড ইফেক্টিভের ভ্যালু বের করার কোশ্চেন মনে করো তুমি পাবা না। আমি ভ্যালু বের করে দেখাচ্ছি কেন? কারণ পরবর্তীতে যখন আমি আয়নীকরণ শক্তি, আকার এগুলো যখন পড়াবো তখন আমার জেড ইফেক্টিভের ভ্যালুগুলা দিলে মানে মানুষের হবে কি যে আমি যখন তোমাকে ওগুলো এক্সপ্লেন করবো, ওগুলো এক্সপ্লেনেশন আমি যখন জেড ইফেক্টিভ আনবো মানে আনবো জিনিসগুলা, তখন তুমি জিনিসটা ভালো করে উপলব্ধি করতে পারবে যে আসলে জেড ইফেক্টিভ বাড়তেছে না কমতেছে। ওগুলো যখন জেড ইফেক্টিভ দিয়ে আলোচনা করবো তখন সেটা বুঝতে পারবে। এই জন্য এটা ক্যালকুলেশনটা দেখানো। এটা কিন্তু তোমার সিলেবাসের পার্ট না। তুমি যদি চাও পুরোপুরি এই জিনিসটা স্কিপ করতে পারো, কিন্তু এগুলা জানা থাকলে পরে তোমার একটু সুবিধা হবে পরবর্তী লেকচারগুলো বুঝতে। ঠিক আছে? তো আজকে আমি এখানে শেষ করতেছি। জেড ইফেক্টিভ নিয়ে এইগুলাই বলার ছিল আমার। নেক্সট লেকচারে দেখা হবে। গুড বাই।